সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর রক্ষায় তৎপর প্রশাসন। ইসলামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট। হজের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা চলছে। হজ মেলা উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা, নিষ্ক্রিয় এজেন্সিকে বাদ দেওয়ার পরিকল্পনা। বিপদসীমার 11 সেন্টিমিটার উপরে তিস্তার পানি। নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ঘরবাড়ি, ক্ষেত খামার প্লাবিত। মুন্সিগঞ্জে পদ্মায় ভাঙন। জুলাই আন্দোলনে গুলির নির্দেশদাতা তৎকালীন জেএমপি কমিশনার হাবিব। 13 কর্মকর্তার জবানবন্দি আছে সুদীপ আক্তারের নামও। রাজপথের আন্দোলনে কুরুচিপূর্ণ স্লোগানের ব্যবহার সামাজিক অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা। তরুণদের সংযত আচরণের পরামর্শ। লাগামহীন ইউরোপের দক্ষিণাঞ্চলের সর্বগ্রাসী দাবানল। পর্তুগাল, গ্রিস, স্পেন, তুরস্কে পুড়ছে হেক্টরের পর হেক্টর বনভূমি। সর্বশান্ত অনেকে। এবং 31 আগস্ট ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 5 সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ শুরু, 3 সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। ভোলাগঞ্জ সড়কে রাস্তায় ট্রাক আটকিয়ে তল্লাশি করা হয়। এছাড়া ভোলাগঞ্জ 0 পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের এক সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর তদারকি, বিভিন্ন সড়কে সার্বক্ষণিক চেকপোস্ট, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পাথর লুটপাটের মামলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র কি দেখছেন এবং পাথর লুটপাটের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, দেখুন, জেলা প্রশাসনের সভা থেকে যে সিদ্ধান্ত ছিল নতুন করে সাদা পাথর এলাকায় পাথর প্রতিস্থাপন, সেটি আসলে তেমন ভাবে আমাদের চোখে পড়ছে না। আমরা এখানে এসে যেটি দেখেছি যে কিছু পাথর এখানে নিয়ে আসা হয়েছে, সেটি খুবই স্বল্প পরিমাণের। এবং এর বাইরে আপনি যেটি বলেছেন যে যৌথ বাহিনীর অভিযান, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে যৌথ বাহিনীর অভিযানে এই কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, তাকে গত রাতে পুলিশ আটক। কথা বলেছিলাম কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পাথর। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে তার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। এদিকে সিলেটে সাদা পাথর লুটপাট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি রোববার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন নবী এ রিট দায়ের করেন। রিটে ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পরে আদালত রোববার শুনানির দিন ধার্য করেন। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের জেলা প্রশাসক, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাটের ঘটনায় সারা দেশে চলছে তোড়পাড়। বলেছি যে সেখানে অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে, এই জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 6 এবং 7 এর প্রতি ডাইরেকশন চেয়েছি। অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের আজকের এই মোশনটা আমরা সাবমিট করতে গিয়েছিলাম, ওনারা আমাদের মোশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে রবিবারে ওনারা এই মামলাটা শুনবেন। হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়ার পরিকল্পনা জানান তিনি। বৃহস্পতিবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও ওমরাহ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন, তাই নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে। সেই সঙ্গে গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেয়া হবে না। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেনে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা।
হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। তৃতীয় দফায় তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি, ক্ষেত খামার ও সড়ক পানিতে ডুবে গেছে। অন্তত 10,000 পরিবার পানি বন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছে। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে তিস্তার পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে তার চুলো ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি আশ্রয় নিয়েছেন কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। এভাবেই দুর্ভোগে পড়েছেন ষাটোর্ধ্ব বুবলি বেগমও। খুব কষ্ট আছি, কোনো রান্না বান্নার জায়গা নাই, কোনো নাই। প্রাইমারি স্কুলে যে বারান্দাটা উঠি আছে পড়িয়েছি আমরা, বাচ্চা কোচা নিয়ে খুব সমস্যা আছি। এই যে স্কুলের বারান্দা চাষি আছে, কোন বেলা স্কুলের বারান্দাও চলে যায়। তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতিবান্ধা, আদিমারি সদর ও কালীগঞ্জ উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটি তৃতীয় দফা বন্যা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ঢুলে বেবাক তলে আছে, পাকশা খুন খাবো তারও বুদ্ধি নেই। ইউনিয়ন ভিত্তিক যে মেম্বার কিংবা চেয়ারম্যান আমাদের এসে একটু দেখেন করবে, কিংবা উপর লেভেলের লোক, কোনো লোকই এই পর্যন্ত আসে নাই, যোগাযোগ করে নাই। মানুষের ঘর বাড়ি তলায় গেছে। এই দেখেন স্কুলের মাঠে ভীষণ পানি, পানির কারণে মানুষ দুর্ভিক্ষ হয়ে আছে। আমরা যে কি করি খাবো, যেগুলা ধান গাছি এগুলো সব ডুবে গেছে। পানির জন্য আমাদের স্কুল বন্ধ, আমাদের বাড়িতে পানি উঠেছে। উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী 2 দিন পানি বিপদসীমার উপরে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিং এ রাখছি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর যেখানে আমাদের কাজের প্রয়োজন হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করব। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদে দুর্ভোগ লাঘবে প্রয়োজন স্থায়ী সমাধান। তাই নদী খনন ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বর্ষণ আর উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা ও তিস্তার পানি। এতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান এবং জুয়েল রানা। প্রথমেই চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। তারেক, পানি বাড়ায় কোন কোন এলাকায় প্লাবিত হয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। বুবলি, আমি সকাল থেকে কিন্তু পদ্মা তীরবর্তী এলাকায় অবস্থান করছি। আমরা কিন্তু জানাচ্ছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে যে পদ্মার নদীর আশপাশে এবং পদ্মার যে এলাকাগুলোতে মানুষজন বসবাস করছে তাদের দুর্ভোগের চিত্র আমরা সকাল থেকে জানাচ্ছি। আমি খোঁজ খবর রাখছিলাম বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যে 4 নম্বর পদ্মা নদী আছে এই এলাকার আশপাশে কিন্তু মানুষজন একেবারে কষ্টে দুঃখে দিন যাপন করছে। তাদের বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু নদীতে তলিয়ে গেছে। অনেকের বাড়িঘরে কিন্তু রান্না করার খাবারও পর্যন্ত এখন পর্যন্ত নেই। অনেকেই কিন্তু কয়েকদিন ধরে শুকনো খাবার এবং অনেক দূর থেকে বাজার করে তারা কিন্তু খাওয়া দাওয়া করছে এবং এদের মধ্যে কিন্তু খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া কিন্তু অনেকে কিন্তু গরু ছাগল নিয়ে কিন্তু একই রকম মানবতার জীবনযাপন করছে। কেউ কেউ অনেকে কিন্তু নিজ নিজ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, পাঁকা, উজিরপুর এবং বেশ কয়েকটি আরো এলাকায়। তারা বলছিলেন তাদেরও কিন্তু একই চিত্র, এলাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে। যেহেতু বেশ প্রায় 10 দিনের অধিক সময় ধরে এই এলাকাতে বন্যার পানি ঢুকে পড়েছিল এবং এখন পর্যন্ত আজকে কিন্তু পানি স্থিতিশীল আছে এবং 1 সেন্টিমিটার পানি কমেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। যেহেতু পানি যে এলাকাগুলোতে ঢুকে পড়েছিল সেই এলাকাগুলো একেবারে বিপর্যয় নেমে এসেছে। তাদের খাদ্য সহ বাসস্থানের জায়গার একেবারে অভাব রয়েছে।
তারা সময় মতো কিন্তু ওষুধ পাচ্ছে না, তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না, তারা কিন্তু ত্রাণের জন্য একরকম হাহাকার করছে এই এলাকা জুড়ে, তারা কিন্তু ত্রাণও পাচ্ছে না। আবার কেউ কেউ অন্যের বাড়িতে ধার দেনা করে কিন্তু মানবতার জীবন যাপন করছে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম উপজেলা প্রশাসনের সঙ্গে, তারা বলছে তারা স্থানীয় প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সেটি তারা জানার পরে তাদেরকে একান্ত ত্রাণের ব্যবস্থা করবেন তারা। ইতিপূর্বে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের পাঁকা সহ বেশ কয়েকটি এলাকাতে অল্প সংখ্যক কিছু মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা একেবারে অপ্রতুল বলে স্থানীয়রা আমাদের বলছেন। দ্রুত সময়ের মধ্যে যদি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু একেবারে কিন্তু বিপর্যয় নেমে আসবে এলাকার মানুষজনের মধ্যে, তারা কিন্তু মানবতার জীবন যাপন করছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা এবার যেতে চাই কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল রানা, আপনি বলবেন বানভাসী মানুষের খবর। তারেক, আপনাকে ধন্যবাদ। দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে কিন্তু কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে দুধকুমার নদের পানি সকালে বিপদসীমা অতিক্রম করেছে, অর্থাৎ বিপদসীমা 6 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু দুধকুমার নদের অববাহিকার যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক পরিবার আসলে পানিবন্দী হয়েছে। এছাড়াও কিন্তু ধরলার নদীর অববাহিকার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলেও কিন্তু পানি প্রবেশ করছে, যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাকে যদি দেখাই যে আমি যে এলাকাটিতে রয়েছি এখানে একটি গ্রামীণ সড়ক, সেটি কিন্তু আসলে এই পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ নৌকায় আসলে যাতায়াত করছে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পানি বৃদ্ধির ফলে মৌসুমী যে বিভিন্ন ফসল সেগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে, যার ফলে কৃষকরা অনেকটা বিপাকে পড়েছে। তারা কয়েকদিন আগেই কিন্তু তারা তাদের জমিতে যে আমন সেটি কিন্তু রোপণ করেছে, হঠাৎ এই আকস্মিকভাবে পানি আসার ফলে কিন্তু আমনের যে চারা সেগুলো কিন্তু তলিয়ে গেছে, যার ফলে কৃষকরা অনেকটা দুশ্চিন্তায় পড়েছে। এছাড়াও আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে, তারা বলছেন যে তারা এই কন্ট্রোল রুম খুলেছে এবং বিভিন্ন এলাকায় আসলে খোঁজ খবর রাখছেন এবং সার্বিক যে খবর সেটি রাখছেন। কিন্তু এছাড়াও পানি উন্নয়ন বোর্ড বলছে আরো আগামী 1 থেকে 2 দিন অব্যাহতভাবে পানি বৃদ্ধি পেতে পারে। পানি বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু অন্যান্য যে নদ নদী রয়েছে যেমন ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র, এই নদ নদীর পানিও কিন্তু বিপদসীমা অতিক্রম করার আসলে সম্ভাবনা রয়েছে। এই 3 নদী যদি বিপদসীমা অতিক্রম করে তখনই কিন্তু আসলে বড় ধরনের বন্যা পরিস্থিতি আসলে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুবলি, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। তারেক এবং জুয়েল, আপনাদের ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। এদিকে 3 দিন ধরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বিপদসীমার মাত্র 0.57 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতি সেকেন্ডে 16,70,000 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে 17.49 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমা 18.5 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হচ্ছে। ফসলি জমির পাশাপাশি বাড়িঘরেও পানি ঢুকেছে। ঝুঁকি বিবেচনায় বাঁধে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। এছাড়া ভাঙন প্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ওয়ালিয়া পয়েন্টে আপনার পানির লেভেল হচ্ছে 17.43 আর আমার ডেঞ্জার লেভেল হচ্ছে 18.05, যেটা আপনার হচ্ছে আমরা সতর্কতা লেভেল বিবেচনা করি হচ্ছে ডেঞ্জার লেভেল থেকে 1 মিটার নিচে, অর্থাৎ 17.05 থেকে আমরা সতর্কতা লেভেল বিবেচনা করি, সেই হিসাবে সতর্কতা লেভেল থেকে আপনার হচ্ছে 0.35 মিটার উপরে আছে আমাদের। পদ্মার শাখা নদীর আকস্মিক ভাঙনে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার 200 বছরের প্রাচীন দিঘির পাড় বাজারের 5টি দোকান বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে আরো অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক ভাঙন ঠেকাতে দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
দেশের মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মা শাখা নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। এতে নদীতে দেখা দিয়েছে ভাঙন। মঙ্গলবার রাতে আকস্মিক ভাঙনে প্রায় 200 বছরের পুরনো দিঘিরপাড় বাজারের 5টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছরই ভাঙতেছে আর কিছু কিছু বস্তা ফালাইতেছে, কিন্তু এই বস্তাতে তো বেরিবের রক্ষণ নাই। কালকে রাতের থেকে প্রচুরভাবে ভাঙা শুরু হয়েছে। ঘূর্ণিপাকের মতো এইভাবে নিয়ে যাচ্ছে। অলরেডি দেখা গেছে 2-3 ঘন্টার ভিতরে 8-10টা ঘর নিয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে বাজারের আরো বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে নদী তীরে 60টি দোকান সরিয়ে নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই ভাঙছে নদী তীর। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোটামুটি 2-3 বছর পর্যন্ত ভাঙে না গিয়া, এখন আবার এই যে নতুন করে এই বছর থেকে শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজিং হয় রাতের আধারে, কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা জানান টঙ্গিবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্যাগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটা এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করব। দোকান মালিক ও বাজার সংশ্লিষ্টদের দাবি, গত কয়েকদিনে 3 দফা ভাঙনে অন্তত 8টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌ বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই নির্দেশনা দিয়েছে BIWTA। ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানান, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে 2 দিন ধরে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ 10টি রুটে লঞ্চ চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘ্ন ঘটছে। গেল বছরের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার উপর সরাসরি গুলির নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন 42 জন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 13 জন। তদন্ত সংস্থাকে দেয়া 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার। পাশাপাশি তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীও গুলির নির্দেশ দেন। জবানবন্দিতে আরো বলা হয়, শাহবাগ থানায় গিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়েও নির্দেশনা দিয়েছিলেন তারা। শুধু তাই নয়, এ মামলার অন্যতম আসামি রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের নামও এসেছে নির্দেশদাতা হিসেবে। আন্দোলন দমনে কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শটগান দিয়ে গুলির নির্দেশ দেন তিনি। নির্দেশ অমান্য করলে অকথ্য ভাষায় গালিসহ হুমকি দিয়েছিলেন আক্তারুল। এছাড়া 17 ও 18 জুলাই অফিসারদের সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়েও গুলির নির্দেশও দিতেন তিনি। জবানবন্দিতে আরও উঠে আসে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীদের বিভিন্ন সময়ে অর্থ পুরস্কারও ঘোষণা দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে 2 ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 এসআই ও 6 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত 8টার দিকে তথ্য নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম। বরখাস্তদের পুলিশ লাইন্স সংযুক্ত করা হয়েছে। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ঘটনার শিকার প্রদীপ দাস শনিবার বিয়ের দিন তারিখ ঠিক করতে তারাগঞ্জে যাচ্ছিলেন। পথ ভুলে কাজিরহাট এলাকায় পৌঁছে রূপলাল দাসের সঙ্গে যোগাযোগ করেন।
পরে দুজনে একসঙ্গে ভ্যানে ঘনিরামপুর গ্রামে রওনা দেন। রাত 9টার দিকে চোর সন্দেহে স্থানীয় কয়েকজন তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়। দেখছেন সংবাদ দুপুর। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গিয়েছে ঢাকা উত্তরবঙ্গের যান চলাচল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, সড়কের এখনকার কি চিত্র দেখছেন এবং দাবির বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন, এবং সেই সঙ্গে জানাবেন যে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা আমাদের জানাবেন। বুবলি, আসলে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মূলত দাবি নিয়ে তারা এই দফায় আজকে 20তম দিনে আন্দোলন করে আসছে, সেটা হলো তাদের যে স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের যে প্রকল্প, সেই প্রকল্পের অনুমোদনের দাবি। এই আন্দোলনের কর্মসূচি হিসেবে কিন্তু গতকালকে তারা রেল ব্লকেট করেছিল। আজকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করেছে এবং মহাসড়ক অবরোধ করার পর থেকেই ঠিক আপনার 11:55 থেকে তারা এই জায়গাটাতে অবরোধ করে। তখন থেকে কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু কয়েক কিলোমিটার এলাকা দুই পারে যানজটের সৃষ্টি হয়েছে পুরোটাই। এবং তারা এখন পর্যন্ত যেটা বলছেন যে তারা দীর্ঘদিন হলো আন্দোলন করে আসলে এখন পর্যন্ত আসলে তাদের যে দাবি, মূলত দাবি স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের দাবির বিষয়ে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তারা গতকালকে 5 ঘন্টা রেলপথ অবরোধ করে রাখার পরেও তাদেরকে কিছু বলা হয়নি যে আসলে এই প্রকল্পটা অনুমোদিত হচ্ছে কিনা। তাদের দাবি যে সামনে 17 তারিখে একদিন সভা আছে, সেই সভাতে যেন এই প্রকল্পটা অনুমোদিত হয়। আমরা কথা বলবো আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে যে আপনাদের এখন দাবি যে আছে, সেই দাবিটা কি কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলতে পারে আপনাদের? আজকে আমরা জনভবনটির কথা বলে রেল অবরোধটা করিনি, কিন্তু আমরা সড়কটা মোটামুটি ভাবছি দীর্ঘ সময় করব, কিন্তু উপদেষ্টা মন্ডলী থেকে আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। আমরা খুবই ব্যথিত এবং হতাশ। আমরা মনে করি উপদেষ্টারা তাদের দায়িত্ব পালন করছেন না।
আমরা এর চাইতে আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হবো যদি আমাদের একনেক পাস নয়। আগামী 17 তারিখে একনেকে উঠবে, সেই একনেকে যেন পাস হয়, একটাই আমাদের দাবি। যদি পাস না হয় আমরা কর্মসূচি ঘেরাও দেবো। আজকে বিকাল পর্যন্ত চলবে আমাদের কর্মসূচিটা। ওরা কিন্তু গতকালকে বলেছিলেন যে সকাল সন্ধ্যা যে অবরোধ সেই কর্মসূচিটা দিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে যে ওই শাহজাদপুরের যে কিছু স্থানীয় লোকজন আছে যে বুড়িপোতা জিয়া, সেই এলাকার কিছু সাধারণ মানুষ কিন্তু সচেতন নাগরিক ফোরামের যে ব্যানার, সেই ব্যানারে কিন্তু তাদের সঙ্গে সংহতি জানিয়ে তারা কিন্তু এই যমুনা সেতু পশ্চিমের যে অবরোধ, তাদের মূলত যে যমুনা সেতু ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে দুই পারে কিন্তু ভোগান্তিতে পড়েছে যে যাত্রীরা, দুই পারে অসংখ্য গাড়িও কিন্তু আটকে গিয়েছে। এই যানবাহনের যাত্রীরা কিন্তু ইতিমধ্যে ভোগান্তিতে পড়েছে। এই ছিল আসলে যমুনা সেতু পশ্চিম কর্তৃপক্ষ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ। এক সময় স্লোগান ছিল আদর্শ ও প্রতিবাদের প্রতীক, তা এখন রূপ নিচ্ছে বিদ্বেষ ও অপমানের অস্ত্রে। সম্প্রতি রাজপথের আন্দোলন ও দাবি আদায়ের স্লোগানের ভাষায় দেখা গেছে অশ্লীলতা ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার। সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও তরুণদের শিষ্টাচার বহির্ভূত আচরণ অবক্ষয় ডেকে আনছে বলে মত বিশেষজ্ঞদের। বলছেন, নতুন বাংলাদেশ করতে ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরই। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 1 2 3 4 এরপরে স্লোগানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তা অশ্লীল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক আন্দোলনে নানা অশালীন শব্দ যুক্ত করে স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজপথের আন্দোলন সংগ্রাম কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে প্রতিবাদী স্লোগান। এক সময়ের কালজয়ী সেই স্লোগানকে বিকৃত করে জুড়ে দেয়া হচ্ছে কুরুচিপূর্ণ শব্দ। দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও ব্যক্তিগত দাম্ভিকতার পরিচয় হয়ে উঠছে এসব স্লোগান। এক সময় যা ছিল আদর্শের বাহক, আজ তা হয়ে উঠছে বিদ্বেষের অস্ত্র। আপনি যখনই কোনো কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ আসবে, আপনার কারোর বিরুদ্ধে আপনার রাজনৈতিক অভিযোগ আসবে, দুর্নীতির অভিযোগ আসবে, আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন না যে ল্যাঙ্গুয়েজটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে, আপনার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে অপমানিত করে। তা আমি মনে করি যখনই কোনো মানুষকে অসম্মানিত করতে গিয়ে আমরা নিজেরা অসম্মানিত শব্দ ব্যবহার করি, তখন আমাদেরও অসম্মান হয়। নেতিবাচক কালচারটা, সংস্কৃতিটা, রাজনৈতিক হোক, সামাজিক হোক, অন্য যে কোনো প্রক্রিয়ারই হোক, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ব্যবহার করে অশালীন মন্তব্য ও তা নানা মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ও সামাজিক আদর্শের অবক্ষয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। এই ছাত্র রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো সংগঠন সম্পর্কে অশ্লীল মন্তব্য করা কিংবা সেটি আরো বেশি একত্রিত হয়ে বা আরো বেশি জোরালো করে সেটি প্রচার বা প্রকাশ করা, সেটি ছাত্র রাজনীতির যে আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক এবং তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ড, তাদের মন্তব্য, তাদের যে বিভিন্ন বিষয়ক প্রতিক্রিয়া, সেটি দেশের জনগণ লক্ষ্য করে এবং আমার মূলধারার রাজনীতিও কিন্তু আসলে আমার ছাত্র রাজনীতির প্রেক্ষাপটগুলোকে নানাভাবে মূল্যায়ন করে থাকে। শিষ্টাচার বহির্ভূত ও প্রতিহিংসামূলক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আরও সচেতন হবার আহ্বান বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বান্দরবানে চোরাচালানের জন্য আলোচিত নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তাদের তৎপরতায় বর্তমানে সীমান্তে চোরা কারবার কমেছে। আবুল বাশার নয়নের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় দীর্ঘদিন চোরাকারবারি করে আসছে কয়েকটি চক্র। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়েছে চক্রের বেশ কয়েকজন সদস্য। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক। আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। শাহিন ডাকাতের সহকারী আফসার ডাকাতি চলছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দেগিতে যেন সারা না পাই, এটার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি। এদিকে আগস্টের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত
কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে মনে আমি মনে করতে পারি না। 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে, এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তায় এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন কঠোর অবস্থানে আছে। আগে যে কোনো সময়তে আমাদের চলমান অব্যাহত এই কার্যক্রম চলমান থাকবে। কঠোর নজরদারি আর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্তে অপরাধ কমার আশা করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ইউরোপের দক্ষিণাঞ্চলের সর্বগ্রাসী দাবানল। পর্তুগাল, গ্রিস, স্পেন, তুরস্ক ছাই হেক্টরের পরে হেক্টর বনভূমি, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেক, বাড়ছে প্রাণহানি। ভবিষ্যতে আরও বড় দাবানলের সতর্কবার্তা দিয়ে ইউরোপকে প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ফাতেমা তাসনিমের রিপোর্ট। জ্বলছে ইউরোপের দক্ষিণাঞ্চলের বনভূমি, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই পর্তুগালের গ্রাম ও বনাঞ্চল, কালো ধোঁয়ায় ঢেকে গেছে নীল আকাশ। পর্তুগালের লিসবন থেকে উত্তরে ট্রানকোসো গ্রামে দাবানলের সূত্রপাত। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত আগুনে 52,000 হেক্টর বনভূমি পুড়ে ছাই। পরিস্থিতি মোকাবিলায় দমকল কর্মীদের সঙ্গে লড়ছে স্থানীয়রাও। তারপরও বাগে আনা যাচ্ছে না সর্বগ্রাসী এ দাবানল। পরিস্থিতি উস্কে দিচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান তাপমাত্রার পারদ। এতে দাবানলকেও করে দিচ্ছে আরও সুবিধা। গ্রিসের দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণহীন দাবানল ছড়িয়েছে বন্দরনগরী পার্তাসের বনাঞ্চল, আবাসিক ও কৃষি জমিতে। ক্ষতিগ্রস্ত 30 কিলোমিটার এলাকা, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। দাবানল মোকাবিলায় হেলিকপ্টার ব্যবহার করছেন দমকল কর্মীরা। স্যাটেলাইটে দেখা গেছে তুরস্ক, সিরিয়া ও আলবেনিয়ার বিভিন্ন জায়গায় সক্রিয় দাবানল। তীব্র তাপপ্রবাহ ও বাতাস দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপকে ভবিষ্যতে দাবানলের ভয়াবহতা মোকাবিলায় প্রস্তুত থাকতে সতর্ক করেছেন ইউরোপ ফরেস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আলেকজান্ডার হেল্ড। দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা জলবায়ু পরিবর্তন দেখেছি, যার প্রভাবে দাবানল আমাদের জন্য অনিবার্য ছিল। আমরা দাবানলের কারণ জেনেও বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা করেছি। দুর্যোগ ঘটার পর্যন্ত চেয়ে থাকি কি ঘটতে যাচ্ছে। এদিকে কানাডার হ্যালিফ্যাক্সের কাছে বেয়ার্স লেক অঞ্চলও জ্বলছে। কর্তৃপক্ষের মতে 30 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগামী কয়েকদিনে বাড়তে পারে এর তীব্রতা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলি হামলায় গাজায় উপত্যকায় একদিনে প্রাণ গেছে আরো অন্তত 100 ফিলিস্তিনির। এদের মধ্যে গাজা নগরীতেই নিহত হন 61 জন। এ অবস্থায় মিশর জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় পুরোদমে ফিরতে চায় হামাস, তবে শুধু জিম্মিদের ফেরত আনাতে চান নেতানিয়াহু। এদিকে দুর্ভিক্ষের মাঝেও গাজা সীমান্ত থেকে ত্রাণবাহী ট্রাক ফিরিয়ে দিচ্ছে আইডিএফ। লুৎফর কবিরের রিপোর্ট। আটা অথবা ময়দার বস্তা নিতে হুড়োহুড়ি, চলন্ত ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিতে এ লড়াই গাজাবাসীর। ত্রাণের পরিমাণ সামান্য হওয়ায় জুটছে কয়েকজনের ভাগ্যে। ভুক্তভোগীদের মতে প্রায় 22 লাখ ফিলিস্তিনির জন্য দৈনিক কয়েকটি ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। চাহিদার তুলনায় একেবারেই সামান্য হওয়ায় এ পরিস্থিতি। আর ত্রাণ বিতরণে গিয়ে আরেক ভোগান্তি চালকদের। লোকজন ত্রাণের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ছে, কেউ কেউ টায়ার পাঞ্চার করে দিচ্ছে। আসলে সবাই ক্ষুধার্ত, কিন্তু এভাবে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তবে ফিলিস্তিনিদের জন্য উপত্যকার বাইরে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও ইসরায়েলি বাহিনীর বাধার কারণে তা প্রবেশ সম্ভব হচ্ছে না। কয়েকদিন অপেক্ষার পর নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে এসব ত্রাণবাহী ট্রাক। শিশুদের জন্য দুধ নিয়ে গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছিলাম। এটি দ্বিতীয়বার, কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনী এক এক দিন এক এক অজুহাত দাঁড় করিয়ে তারা আর ঢুকতে দেয় না। উপত্যকায় ত্রাণ নিতে আসা রাফা সহ কয়েকটি পয়েন্টে বুধবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছেন কয়েকজন ফিলিস্তিনি। এদিন গাজা জুড়ে নিহত হয়েছেন নারী, শিশু সহ আরও অনেকে। এমন সংকট উত্তরণে মিশরে থাকা হামাসের প্রতিনিধি দল যুদ্ধবিরতি ও জিম্মি ইস্যুতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। আলোচনায় থাকা সংশ্লিষ্ট মিশরীয় সূত্রে জানা গেছে হামাস ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে মরিয়া। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে নয় বরং জিম্মিদের ঘরে ফেরানো ইস্যুতে মনোযোগী বলছে সূত্রটি।
গাজা দখলে গেল সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রথমবার আলোচনায় ফিরেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের ভেতরেই চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে আইডিএফ এর সাবেক উপপ্রধান মাতান ভিলানির মতে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ঘরে ফেরানোর দিকে মনোযোগী হওয়া উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর, কিন্তু নেতানিয়াহু সেই লক্ষ্য থেকে সরে এখন ভুল পথে হাঁটছে বলেও মনে করেন এ সাবেক সেনা কর্মকর্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসীবাহী জাহাজ ডুবিতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং ৬০ জনকে উদ্ধার করে তীরে আনা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে চলমান অনুসন্ধান অভিযানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ল্যাম্পেদুসা বন্দরে অ্যাম্বুলেন্সে করে লাশের ব্যাগ তুলে নিয়ে যায় পুলিশ। লিবিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি আফ্রিকা থেকে ইউরোপের বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে বুধবার সকালে ল্যাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে একটি বিমান ডুবন্ত জাহাজ দেখা যায়। পরে ৫টি জাহাজ, ২টি বিমান এবং ১টি হেলিকপ্টারে উদ্ধারে যোগ দেয় জরুরি বিভাগ। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে জাহাজটিতে ৯২ থেকে ৯৭ জন ছিলেন। এবছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মারা গেছেন ৬৭০ জন। দেখছেন সংবাদ দুপুর।